আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনার্স সেকেন্ড ইয়ারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সামারি, এর লিটারারি ফিচার্স, মেজর রাইটার্স এবং হিস্ট্রিক্যাল ইভেন্টস নিয়ে আলোচনা করব। ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড হচ্ছে রোমান্টিক পিরিয়ড। আমরা প্রথমেই এর মূল সামারিটা পড়ে নেই। রোমান্টিক পিরিয়ডটা শুরু হয় 1798 সালে এবং শেষ হয় 1832 সালে। এই রোমান্টিক পিরিয়ড এটার মূল বিষয়বস্তু হচ্ছে রোমান্টিসিজম। যে রোমান্টিক শব্দটি এসেছে রোমান্স শব্দ থেকে। এই রোমান্স বলতে বোঝায় কোনো একজন মানুষের প্রতি খুবই ডিপ অ্যাট্রাকশন অথবা আকর্ষণ, এবং সেই আকর্ষণটা ফিজিক্যাল না হয়ে সেটা হবে ইমোশনাল এবং উইথ ফিলিংস। মানুষের অনুভূতিমূলক যে আকর্ষণ একজন আরেকজনের প্রতি, এবং সেই অনুভূতিটাকে তুলে ধরে যে সাহিত্য রচনা হয়েছে সেটাকে বলা হয় রোমান্টিক লিটারেচার, তবে রোমান্টিক সাহিত্য। এখান থেকে যদি আমরা পড়ি, the romantic period began in 1798 with the publication of Wordsworth and Coleridge's lyrical ballads. তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেইলর কোলেরিজ তারা দুইজন মিলে একটা বই বের করেছিলেন, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাড। সেখানে কয়েকটি কবিতার সংকলন ছিল এবং সেই কবিতাগুলোর প্রত্যেকটি ছিল মানুষের ফিলিংস বা অনুভূতি নিয়ে, মানুষের ইমোশন নিয়ে, এবং সেই কারণেই এই বইটি বের করার সাথে সাথেই রোমান্টিক যুগের সূচনা হয়, এবং তখন থেকে হচ্ছে এইরকম কবিতা লেখা শুরু হয় মানুষের অনুভূতি এবং ইমোশন নিয়ে। রুশো ইজ দ্য ফাদার অফ রোমান্টিসিজম। তো রোমান্টিসিজম এই টার্মটা প্রথমে শুরু করেছেন রুশো নামের একজন ব্যক্তি। রোমান্টিক পিরিয়ড ইজ অলসো কল্ড দ্য রিভাইভাল অফ রোমান্টিসিজম। রোমান্টিক পিরিয়ড ইজ অলসো কল্ড দ্য গোল্ডেন এজ অফ লিরিক, এজ অফ রিভলিউশন। তো এটাকে বিপ্লবের যুগও বলা হয়, তারপরে হচ্ছে এটাকে গীতি কবিতার যুগও বলা হয়, তারপরে এটাকে রোমান্টিক চিন্তাভাবনার আবার পুনরাবৃত্তির সময়ও বলা হয়। রোমান্টিক পিরিয়ড ইজ অপোজিট টু নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তো এই যুগের ঠিক আগের যুগটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এইজ। যে নিও ক্লাসিক্যাল এইজের মূল বিষয়বস্তু ছিল রিজন এবং হচ্ছে রেশনাল থিঙ্কিং, যুক্তি এবং হচ্ছে কারণ। এই বিষয়গুলো ছিল তখনকার নিও ক্লাসিক্যাল যুগের যে সাহিত্য ছিল, সে সাহিত্যের বৈশিষ্ট্য। তখন মানুষের আবেগ অনুভূতি নিয়ে কোনো কবিতা লেখা হতো না, কোনো সাহিত্য লেখা হতো না, সেখানে হচ্ছে যুক্তি তর্ক এই বিষয়গুলো নিয়ে সাহিত্য লেখা হতো। তো রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে এই নিও ক্লাসিক্যাল যুগের ঠিক বিপরীত একটা যুগ, এবং নিও ক্লাসিক্যাল যুগের যে সাহিত্য ছিল সেই সাহিত্যের ঠিক বিপরীত সাহিত্য এই যুগের মধ্যে লেখা হয়েছে। এখন আসি আমরা রোমান্টিক পিরিয়ডের লিটারারি ফিচার, সাহিত্যের বৈশিষ্ট্য কি ছিল। তো এই যুগে হচ্ছে হাই ইমাজিনেশন, মানুষের উচ্চ কল্পনা ছিল। লেখকরা তারা তাদের বাস্তবতাকে, যুক্তিকে, তথ্যকে কবিতা সাহিত্যের মধ্যে উপস্থাপন না করে মানুষের কল্পনাকে নিয়ে আসতেন। তারা অনেক বড় বড় কল্পনা করতেন। কল্পনার মধ্যে তারা হচ্ছে স্বর্গে বাস করতেন, সমুদ্রের মধ্যে হাঁটাহাঁটি করতেন, আকাশের মধ্যে হাঁটাহাঁটি করতেন, এরকম চিন্তা ভাবনা কবিতার মধ্যে নিয়ে আসা হতো, হাই ইমাজিনেশন। তারপরে লাভ ফর বিউটি, মানে সুন্দরকে নিয়ে কবিতা লিখতেন। লাভ ফর নেচার, প্রকৃতির পূজারী ছিলেন এই যুগের কবিরা। সুপার ন্যাচারালিজম, যেটাকে বলা হয় অতীন্দ্রিয়বাদ, মানুষের হচ্ছে ইন্দ্রিয় অথবা মানুষ যা দেখতে পায়, বস্তুবাদ, বস্তুগত বিষয়গুলোর ঊর্ধ্বে উঠে অবস্তুগত বিষয়গুলো নিয়ে লেখালেখি করা, চিন্তা ভাবনা করা, সেটাকে বলা হয় সুপার ন্যাচারালিজম বা অতীন্দ্রিয়বাদ। তারপর হচ্ছে মেলানকলি, এখানে অনেক স্যাড পোয়েমস লেখা হয়েছে। তারপরে এসকেপিজম, এসকেপিজম হচ্ছে মানুষের যে বাস্তব যুগ, বাস্তব সময়, বাস্তব পৃথিবীর যে রিয়েলিটি, বাস্তবতা, দুঃখ দুর্দশা, বিভিন্ন সমস্যা, যুক্তি তর্ক, এই বিষয়গুলো থেকে বের হয়ে কল্পনার জগতে চলে যাওয়া এবং এই সবগুলোকে ভুলে যাওয়া, এটাকে বলা হয় এসকেপিজম। তো এই যুগের লেখকরা এই এসকেপিজম ব্যবহার করেছেন। তারা এই বর্তমান যুগ, বর্তমান সময় থেকে তারা বের হয়ে একটা কল্পনার জগতে পুরোপুরি চলে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। তারপর লাভ ফর মিডিয়েভালিজম, মধ্যযুগের চিন্তা ভাবনার প্রতি ভালোবাসা ছিল এই যুগের লেখকদের। তারপরে অপটিমিজম, তারা আশাবাদী ছিলেন, তারা নেগেটিভ চিন্তা ভাবনা ভাবনা ধারণ করতেন না। তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্যানথেইজম। প্যানথেইজম হচ্ছে সর্বেশ্বরবাদ। এটা একটা ধর্মীয় চিন্তা ভাবনা, যেখানে হচ্ছে ধারণা করা হয় ঈশ্বর তিনি সর্বদা বিরাজমান এবং সব জায়গায় বিরাজমান। তো এই বিষয়গুলো এই যুগের লেখকদের লেখার মধ্যে উঠে এসেছে। তারা সাবজেক্টিভিটি নিয়ে কবিতা লিখেছেন, তারপরে মিস্টিসিজম নিয়ে লিখেছেন। এটা হচ্ছে একটা রিলিজিয়াস চিন্তা ভাবনা, যেখানে হচ্ছে মানুষের ইউনিয়ন উদ্গত, মানুষের সাথে স্রষ্টার মিলনকে
প্রভাবিত করা হয় অথবা চিন্তা করা হয় এই মিস্টিক বা মিস্টিসিজম মতবাদের মধ্যে। তো এই মিস্টিসিজম ছিল এই যুগের লেখকদের লেখার একটা বৈশিষ্ট্য। এরপর আসে হিস্ট্রিক্যাল ইভেন্ট। এই যুগে কি কি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল? তো এখানে মূলত তিনটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়। একটা হচ্ছে আমেরিকান রেভলিউশন, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন, আর একটা হচ্ছে নেপোলিয়নিক ওয়ার। তো আমেরিকান রেভলিউশন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা ব্রিটেনের দখলে ছিল বা কয়েকশো বছর, এবং সেই দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য আমেরিকানরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যেটাকে বলা হয় আমেরিকান রিভলিউশন। তারপর আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন। ফ্রেঞ্চ রিভলিউশন হচ্ছে ফ্রান্সের মধ্যে রাজত্ব ছিল, রাজতন্ত্র ছিল শত শত বছর ধরে। সেই রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ শুরু করে এবং সেখানে রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যাপক বিপ্লব সাধন হয় এবং একটা খুবই বড় ধরনের চেঞ্জ সেখানে সংঘটিত হয়, সেটাকে বলা হয় ফ্রেঞ্চ রিভলিউশন। এবং এর মাধ্যমে হচ্ছে তখনকার রাজা, আহ, তাকে হচ্ছে সম্ভবত সে হচ্ছে লুইস ষোলো, তাকে বিহিত করা হয়, তাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয় এবং সেখানে হচ্ছে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে এই ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে। এবং এখান থেকেই হচ্ছে নেপোলিয়ন নামের যে ফ্রেঞ্চ জেনারেল, তিনি হচ্ছে বিশ্ববিখ্যাত বীর হিসেবে পরিচিত, তার উদ্ভব হয় ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে। এরপর হচ্ছে এই নেপোলিয়ন নিয়ে আরেকটা ঐতিহাসিক ঘটনা এই যুগের, সেটা হচ্ছে নেপোলিয়নিক ওয়ার। তো ফ্রান্সের যখন হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট তিনি ফ্রান্সের সম্রাট হিসেবে দেখা দেন, তখন তিনি হচ্ছে ইউরোপের মধ্যে প্রভাব বিস্তার শুরু করেন এবং পুরো ইউরোপের মানুষরা তারা হচ্ছে কোয়ালিশন গঠন করে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এবং ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট তিনি যুদ্ধগুলোতে জয়ী হন এবং তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তো এটা হচ্ছে নেপোলিয়নিক ওয়ার। এখন আসে হচ্ছে এই যুগের মেজর রাইটার্স, কারা কারা হচ্ছে গুরুত্বপূর্ণ লেখক ছিলেন। তো এই যুগের লেখকরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, পুরো ইংরেজি সাহিত্যের মধ্যেই এরা গুরুত্বপূর্ণ, তারা প্রভাব বিস্তারকারী লেখক। একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। William Wordsworth is one of the most prominent poet among the Romantic poets. He was the pioneer of Romantic movement. William Wordsworth is a worshipper of nature, and he was mostly called the poet of nature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার মাধ্যমে এই যুগের সূচনা ঘটেছে। তার লেখা লিরিক্যাল ব্যালাড, তার বন্ধু এস.টি. কোলেরিজ, তারা দুইজনে মিলে লিখেছিলেন এবং এই যুগের সূচনা হয়েছিল এখান থেকেই। তিনি হচ্ছেন অন্যতম প্রতিষ্ঠাতা রোমান্টিক আন্দোলনের, এবং তার কবিতা, বেশিরভাগ কবিতাগুলো হচ্ছে প্রকৃতি নিয়ে, নেচার নিয়ে লেখা হয়েছে, এজন্য তাকে বলা হয় পোয়েট অফ নেচার। তিনি প্রকৃতির কবি। ওয়ার্ডসওয়ার্থ believed that the company of nature gives joy to human heart and he looked upon nature as healing force. তার এই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, এই ভালোবাসা থেকে তিনি মন্তব্য করেছেন যে মানুষ যদি প্রকৃতির কাছাকাছি যায় তখন হচ্ছে মানুষ আনন্দ পায় এবং প্রকৃতি মানুষকে আরোগ্য দান করে। মানুষের অন্তরের যে দুঃখ বেদনা, রোগ রয়েছে, সেই রোগ থেকে মানুষকে আরোগ্য দান করে প্রকৃতি। In his eyes, nature is a teacher whose wisdom we can learn if we want, and without which any human life is vain and incomplete. তিনি বলছেন হচ্ছে প্রকৃতি একজন শিক্ষক এবং সেই শিক্ষক থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি প্রকৃতি থেকে শিক্ষা নিই তাহলে আমাদের লাইফ অনেক ভালো হবে, আর যদি না নিই তাহলে আমাদের লাইফ হতাশা এবং অপরিপূর্ণ হয়ে যাবে। William Wordsworth is also known as the poet of childhood and lake poet. William Wordsworth believed in pantheism. Wordsworth, along with S.T. Coleridge, launched the Romantic period in English literature with the publication of lyrical ballads. ওকে, তো তাকে আরো দুটা উপাধি দেওয়া হয়, একটা হচ্ছে পোয়েট অফ চাইল্ডহুড, একটা হচ্ছে দ্য লেক পোয়েট। তিনি রোদের কবি হিসেবে পরিচিত এবং শিশুকালের কবি হিসেবে পরিচিত। তিনি পান্থেইজমে বিশ্বাস করতেন, যেটাকে সর্বেশ্বরবাদ বলা হয়, স্রষ্টা সব জায়গায় বিরাজমান, এই বিশ্বাসে তিনি বিশ্বাসী ছিলেন। তার বন্ধু এস.টি. কোলেরিজ, তার সাথে তিনি বই লিখেন লিরিক্যাল ব্যালাড, এর মাধ্যমে এই যুগের সূচনা হয়। সাম অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নোটেবল পোয়েমস, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, যেটা আমরা প্রথমেই ইংলিশ অনার্স নেওয়ার পরে ফার্স্ট ইয়ারে এই কবিতাটি রয়েছে। দ্য টিন্টার্ন এবে, লন্ডন 1802, দ্য প্রিলুড এটসেট্রা, এগুলো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা গুরুত্বপূর্ণ কবিতা। এরপরে আসে আরেকজন লেখক, কবি, তার নাম হচ্ছে জন কিটস। তার কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। John Keats is another great poet of Romantic tradition. John Keats is a poet of beauty. Keats is death-hunted poet. John Keats' relation to natural sights, sounds, and objects is hearty and deep. Okay, তো জন কিটস তিনি লেখালেখি করেছেন বিউটি নিয়ে, সৌন্দর্য নিয়ে,
তিনি সুসৌন্দর্যের গুণগান গেয়েছেন, সুন্দরকে তিনি পূজা করেছেন, তিনি সৌন্দর্যের কবি এবং তাকে বলা হয় ডেথ হন্টেড পোয়েট। তিনি মৃত্যু নিয়ে, মৃত মানুষ নিয়ে কবিতা লিখেছেন। তার কবিতাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যে প্রকৃতিকে দর্শন করেছেন, ন্যাচারাল সাইট সাউন্ডস অবজেক্টস ইজ হার্টি। তিনি কবিতার মধ্যে যে একটা ছবি তুলে ধরেছেন মানব জীবনের সৌন্দর্যের, সেগুলোর যে একটা শব্দ ফুটিয়ে তুলেছেন কবিতার মধ্যে, এগুলো হচ্ছে হার্টি এন্ড ডিপ। এগুলো মানুষের অন্তরকে ধাক্কা দেয় এবং খুবই গভীর তার লেখাগুলো। কিডস সেন্সুয়াসনেস হ্যাজ মেড হিম ডিফারেন্ট ফ্রম আদার পোয়েটস। তো তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লেখার সেন্সুয়াসনেস। সেন্সুয়াসনেস হচ্ছে মানুষের সেন্সকে কাজে লাগানো, মানুষের হচ্ছে যে সেন্সুয়াল ফিলিংস গুলো রয়েছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন গুলো রয়েছে অথবা ফিজিক্যাল নিড গুলো রয়েছে, সেগুলো পরিপূর্ণ করা। তো এগুলোকে নর্মালি বলা যায় ফিজিক্যাল সেন্সুয়াল প্লেজার অথবা সেক্সুয়াল প্লেজার। তিনি মানুষের শারীরিক যে আনন্দ রয়েছে সেই আনন্দের দিকে তিনি নজর দিয়েছেন এবং সেটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন। তার কবিতার একটা অংশ হচ্ছে মানুষের শারীরিক আনন্দ। জন কিটস পিকটোরিয়াল কোয়ালিটি ইজ লাইক এ পেইন্টার। তিনি যে কবিতার মধ্যে ছবি এঁকেছেন মানুষের জীবনের সৌন্দর্যের, এগুলো একটা পেইন্টারের মতো করে তিনি এঁকেছেন কবিতার মধ্যে। Nature was also a source of Keats' inspiration. Keats' political life was just 5 years. Poetical life was just 5 years. John Keats used escapism, negative capability, Hellenism on his writings. তিনি মাত্র 5 বছর লেখালেখি করেছেন এবং তার মধ্যে তার লেখার আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে এসকেপিজম, যেটা আগেই বলেছিলাম, বাস্তব থেকে মানুষ পালিয়ে গিয়ে কল্পনার জগতে বিস্তার লাভ করা, এটাকে বলা হয় এসকেপিজম। নেগেটিভ ক্যাপাবিলিটি নতুন একটা টার্ম, এটা অনেক সময় ব্রিফে এবং শর্টের মধ্যে আসে। তো এটা হচ্ছে আম, কোনো একটা কিছুকে অ্যাকসেপ্ট করা, যেখানে কনফিউশন আছে, আনসার্টেনটি আছে, মানুষের সন্দেহ আছে, নিশ্চিত না, তারপরেও সেটাকে গ্রহণ করা এবং নিজের মধ্যে ধারণ করা, এটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি, সেটা কবিতার মধ্যে নিয়ে আসা। তারপরে একটা বৈশিষ্ট্য তার লেখার হচ্ছে হেলেনিজম। হেলেনিজম হচ্ছে একটা ধর্মীয় মতবাদ, যেটা হচ্ছে গ্রিক যারা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করত, সেই গ্রিকদের বিশ্বাসে বিশ্বাসী হওয়া এবং তাদের যে সংস্কৃতি ছিল, তাদের যে সাহিত্য ছিল, সেগুলিকে অনুসরণ করা, সেটাকে বলা হয় হেলেনিজম এবং সেটাই করেছিলেন জন কিটস। কিটস বিকেম ওয়ার্ল্ড ফেমাস বিকজ অফ হিজ নোটওয়ার্দি ওডস। তো তিনি এক ধরনের কবিতা লিখেছেন যেগুলোকে বলা হয় ওডস। তো ওড বলতে বোঝায় এক ধরনের লিরিক পোয়েম বা গীতি কবিতা, যেগুলো কোনো একটা ঘটনা অথবা কোনো একজন ব্যক্তিকে নিয়ে লম্বা ধরনের কবিতা লেখা হয়, যেটাকে বলা হয় ওডস। তার কিছু ওডস এর নাম হচ্ছে ওড টু নাইটিঙ্গেল, ওড টু অটাম, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এটসেট্রা। ওকে, এরপর আরেকজন কবি হচ্ছেন এই যুগের পার্সি বিশ শেলি। এই নামটা অনেকটা কঠিন, এটার স্পেলিংটা আমাদের মনে রাখা দরকার। এটার উচ্চারণটা হয় পার্সি বেশ শেলি। আমরা অনেকে উচ্চারণ করি পার্সি বিশি শেলি। ওকে, তো পিবি শেলি ওয়াজ ওয়ান অফ দ্য ইংলিশ ফার্স্ট পোয়েটস অফ রোমান্টিক এরিয়া। তিনি রোমান্টিক যুগের প্রাথমিক দিকের কবিদের একজন এবং তিনি হচ্ছেন একজন বিদ্রোহী কবি। পিবি শেলি ইজ কনসিডার্ড এ রিফর্মার এন্ড রিভলিউশনারি পোয়েট. Shelley becomes a rebel against all the existing evil of human society. মানব জীবনের যত খারাপ ছিল প্রত্যেকটা খারাপের বিরুদ্ধে তিনি বিদ্রোহী হিসেবে দেখা দেন এবং বিপ্লবী কবিতা রচনা করেন। আমাদের যেরকম বাংলা কবিতার বিদ্রোহী কবি নজরুল, সেরকম ইংরেজি কবিতার বিদ্রোহী কবি হচ্ছে এই পিবি শেলি। পিবি শেলি's humanitarianism, love for liberty and hatred of oppression turned him into a rebel against all injustice and social follies of the then society, and he desires immediate regeneration. তখনকার যুগের যে সমাজ ব্যবস্থা ছিল, ইংরেজ সমাজ ব্যবস্থা, সেখানকার মধ্যে তিনি মনুষ্যত্ববাদকে গুরুত্ব দিয়েছেন, মানুষের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন। তারপরে শোষিতদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন, শোষণের বিরুদ্ধে তিনি জেগে উঠেছেন। এগুলো ছিল পিবি শেলির লেখার ধরন। পিবি শেলি ডাজেন্ট লাইক সুপারন্যাচারালিজম। তিনি অতীন্দ্রিয়বাদ বা কল্পনার রাজ্যে ডুবে যাওয়া অথবা হচ্ছে আধ্যাত্মিক যুগে ডুবে যাওয়া, এগুলোকে তিনি পছন্দ করতেন না। শেলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিভলিউশনারি থিঙ্কার্স দ্যাট ক্লেইম পোয়েট্রি ক্যান চেঞ্জ দ্য শেপ অফ দ্য ওয়ার্ল্ড। তিনি মনে করতেন কবিতা পৃথিবীর রূপ বদলে দিতে পারে।
Some of his well-known and popular works are Ode to the West Wind, To a Skylark, Adonis, etc. ওকে, তারপর আর একজন কবি হচ্ছেন স্যামুয়েল টেইলর কোলেরিজ বা এস.টি. কোলেরিজ। তিনি এই যুগের সূচনাকারী একজন কবি। Samuel Taylor Coleridge was both poet and literary critic during the Romantic period in England. তিনি একজন কবি ছিলেন আর ক্রিটিক ছিলেন, সাহিত্য সমালোচক। তোমরা যখন হচ্ছে ফোর্থ ইয়ারে উঠবে অথবা থার্ড ইয়ারে উঠবে তখন ক্রিটিসিজম নামের একটা সাবজেক্ট পাবে, যেখানে হচ্ছে সাহিত্যের সমালোচনা করা হয়। একজন লেখক অন্য একজন লেখকের অথবা কয়েকজন লেখকের লেখার বৈশিষ্ট্যের সমালোচনা করে থাকেন, এগুলো বলা হয় লিটারারি ক্রিটিসিজম। তিনি একজন ক্রিটিক ছিলেন। Coleridge is considered as a supernatural poet as well as a true representative of English Romantic poetry. Wordsworth and Coleridge jointly composed lyrical ballads. তো তিনি হচ্ছেন একজন সুপারন্যাচারাল কবি ছিলেন। তিনি অতীন্দ্রিয় আধ্যাত্মিকতা নিয়ে কল্পনার জগৎ নিয়ে কবিতা লিখতেন এবং তিনি রোমান্টিক যুগের রোমান্টিক কবিতার একজন প্রতিনিধি ছিলেন। তিনি এই যুগের এই কবিতার ধরনের সূচনা করেন। Like Wordsworth, Coleridge is also a pantheist. তিনি সর্বেশ্বরবাদে বিশ্বাস করেন, সুপারন্যাচারালিজম অতীন্দ্রিয়বাদে বিশ্বাস করেন, and strangeness যেটা হচ্ছে নেটিভ না, নতুন কোনো বিষয়বস্তু, নতুন কোনো কিছু কবিতার মধ্যে নিয়ে আসা, নতুন কোনো থিম, নতুন কোনো কিছুর সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেয়া, এগুলোতে তিনি বিশ্বাস করতেন এবং এগুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন। Remoteness are the main features of S.T. Coleridge's poetry. Some of Coleridge's popular works are The Rime of Ancient Mariner, Kubla Khan, etc. তারপর আসে লর্ড বেরন। তিনি একজন গুরুত্বপূর্ণ লেখক এই রোমান্টিক যুগের। He is also a famous romantic poet but different from other romantics. Lord Byron is a poet of enthusiasm, mockery and satire, where Wordsworth is of tranquility, Shelley is of love, humanity, Keats is of beauty and melody. তো তিনি হচ্ছেন একজন ডিফারেন্ট কবি। তার কবিতার মধ্যে ছিল এনথাজিয়াজম বা উচ্ছ্বাস, উল্লাস, মকারি, তিনি মানুষকে নিয়ে ব্যঙ্গ করেছেন, স্যাটায়ার বিদ্রূপ করেছেন, বিদ্রূপাত্মক ব্যঙ্গাত্মক লেখালেখি করেছেন তিনি তার কবিতার মধ্যে। যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আরেকজন কবি, তিনি লেখালেখি করেছেন প্রশান্তি নিয়ে, ট্রাঙ্কুইলিটি, তার কবিতার মধ্যে শান্তি ছিল, প্রশান্তি ছিল। শেলি তিনি কবিতা লিখেছেন হচ্ছে ভালোবাসা এবং হচ্ছে মানবতাবাদ নিয়ে। জন কিটস তিনি কবিতা লিখেছেন সৌন্দর্য নিয়ে। বেরন ইজ ফেমাস ফর হিজ ডেসক্রিপটিভ পাওয়ার, তিনি বর্ণনা করতে পারেন খুব ভালো করে। লিরিক্যাল কোয়ালিটি, স্যাটারিক্যাল পাওয়ার, পার্সনিফিকেশন, এপিগ্রামাটিক আর্ট ইজ দ্য ফিচার্স অফ হিজ রাইটিংস। তো তার কবিতার বৈশিষ্ট্যগুলো হচ্ছে লিরিক্যাল কোয়ালিটি, তিনি খুব সুন্দর করে বর্ণনা করতে পারতেন। স্যাটারিক্যাল পাওয়ার, তিনি বিদ্রূপ ব্যঙ্গ করে লেখালেখি করতে পারতেন, ফানি লেখা লিখতেন তিনি। পার্সনিফিকেশন, মৃত জিনিসকে জীবিত জিনিসের মতো কল্পনা করে কবিতা লেখাটাকে বলা হয় পার্সনিফিকেশন। এপিগ্রামাটিক আর্ট, যেখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা। যেমন মনে করেন বাংলাদেশের পদ্মা সেতু হয়েছে, সেটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাকে নিয়ে একজন কবি কবিতা লিখলেন হাসাহাসি করে, বিদ্রূপ করে, ব্যঙ্গ করে, সবাই হাসলো তার সাথে। তো এটা হচ্ছে এপিগ্রামাটিক আর্ট। Byron's literary epics include Don Juan and the Minerva. Byron's remarkable poems are The Vision of Judgment, Hours of Idleness, etc. তার অন্যতম দুটি কবিতা হচ্ছে ডন ওয়ান এন্ড মিনার্ভা, যেটা হচ্ছে ইপিক, মহাকাব্য, বিরাট লম্বা কবিতা, কবিতার মধ্যে অনেক লম্বা গল্প, এই দুইটা। তারপরে তার কবিতাগুলো রয়েছে ভিশন অফ জাজমেন্ট, আওয়ার্স অফ আইডলনেস, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কবিতা। তাছাড়াও তাদের অসংখ্য কবিতা রয়েছে। তো এই ছিল আমাদের রোমান্টিক যুগের লেখকরা, কবিরা, এই যুগের বৈশিষ্ট্য, এই যুগের সামারি এবং হিস্ট্রিক্যাল ইভেন্টস। আশা করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এই সামারিটা পড়লে তোমাদের হচ্ছে এই সম্পর্কে ধারণা হবে এবং ব্রিফ এবং শর্টে এগুলো অনেক কাজে লাগবে। ব্রড কোয়েশ্চেনের জন্য স্পেসিফিক ইনফরমেশন নিয়ে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।